দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের সাফল্য নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত। ইতালির রোমে এক পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, তাদের বাড়ি নোয়াখালী। বগুড়ায় হরিজনদের বহুতল ভবনে প্রতি পরিবারের জন্য একটি মাত্র কক্ষ বরাদ্দ, চরম অসন্তোষ। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীন ও মালয়েশিয়া সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষা নিয়ে আলোচনা হয়েছে। এই সফরের সব অর্জন দেশের মানুষের। আজ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে তিনি কথা বলেন। দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণে অনন্য ভূমিকার জন্য সংসদে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে অভূতপূর্ব সাফল্য হিসেবে উল্লেখ করা হয়। সংসদ সদস্যদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রীও তাদেরকে ধন্যবাদ জানান। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর কেন্দ্র করে আজ তার বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন। বেলা 12টা 15 মিনিটে রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। কবরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তিনি। পরে সংসদ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ইতালির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেত্তা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ভবনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের কর্তা নিহত কামাল হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন। কামাল হোসেন ছাড়াও হত্যা করা হয়েছে তার স্ত্রী ও 5 বছরের শিশু সন্তানকে। আহত হয়েছে তাদের বড় সন্তানও। বগুড়া শহরের 2টি হরিজন কলোনিতে একাধিক বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু অতীতের মতো প্রতি পরিবারের জন্য মাত্র একটি কক্ষ বরাদ্দ থাকায় চরম অসন্তোষ দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে আবাসন সংকট দূর করে মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। একটি মাত্র ঘর, তার সামনেই ছোট্ট একটি বারান্দা, এতটুকু জায়গাতেই সপরিবারে বসবাস। 1-2 নয়, পরিবারের সকল সদস্য থাকেন এখানে। এমনকি পরিবারের ছেলে মেয়েদের বিয়ে হলেও তাদের জন্য মেলে না আলাদা রুম, থাকতে হয় একই ঘরে সবার সঙ্গে গাদাগাদি করে। বলছি বগুড়ার হরিজন সম্প্রদায়ের কথা। আবাসন সংকট সমাধানে বগুড়ায় 2টি হরিজন কলোনিতে বহুতল আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পের কাজ শুরু হলেও এ নিয়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ। কারণ বহুতল ভবনেও পরিবার প্রতি বরাদ্দ রাখা হয়েছে একটি মাত্র কক্ষ। ওই একটাই রুম যদি করেন তাহলে প্রচুর মতো জীবন যাপন আগেও যাচ্ছিল, এখনো তাই হলো। সেটা করাচ্ছে না করাই ভালো। মেয়ে বেটার বউ নিয়ে থাকতে পারবো একটা ঘরে? সম্ভব বলেন, তাহলে আমাদের ঘর ভাঙে কি লাভ হলো? জোয়ান মেয়ে ছেলে বড় হচ্ছে, তা কি ছেলের বউকে নিয়ে ছেলেকে নিয়ে ঘুমানো যাবে? সেরকম এখন না ছোট আছে নিয়ে ঘুমাচ্ছে, বড় হলে তখন কি করবো? একই ঘরে যেরকম আগে থাকতাম সেই পরিবেশে তো আবার ওই পরিবেশেই চলে আসবে। বিল্ডিং করে আমাদের কোনো সুবিধা পেলাম না। আমাদের বলছে তোমাদের 3টা করে রুম দিবে, এই কথা বলে আমাদের ভাঙছে। আমরা চাই 3টা করে আমাদের রুম না দিলে আমরা তখন আমাদের যেভাবে রুম ছিল সেভাবে বানাই দিতে বলে। আগের পৌর যে ভবনগুলো আছে দেখেন আপনি, রান্নাঘরও আছে, একটা রুম আছে, ছোট্ট একটা বারান্দা আছে, খাওয়া দাওয়া করতে। খালি কি বাথরুম একটা যোগ হচ্ছে আমাদের, তার সাথে আর কিছু যোগ হচ্ছে না।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান প্রকল্পের কর্মকর্তারা। আপনি যেটা বলছেন সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টা অবগত করবো যে স্যার এখানে যদি একটা না করে দুই সেপারেট যদি দুটার মধ্যে যদি করা যায় তাহলে তারা আরেকটু ভালো হয়তো সুন্দর পরিবেশে তারা থাকতে পারে, সিকিউরিটিও তাদের মধ্যে থাকবে। হরিজন সম্প্রদায়ের মানুষের প্রত্যাশা সরকার তাদের আবাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে, যেখানে মর্যাদাপূর্ণ ও মানবিক আবাসন নিশ্চিত হবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্সে টাকা গণনা চলছে। 6 মাস পর আজ সকালে 13টি দানবাক্স খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এবার টাকা পাওয়া গেছে 43 বস্তা। টাকা গণনায় অংশ নিয়েছেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসা ছাত্র, মসজিদের স্টাফ, রূপালী ব্যাংকের 100 জন কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দানবাক্স খোলার খবরে মসজিদের আশপাশে ভিড় করেন উৎসুক মানুষ। কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে টাকা গণনার খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মশিউর রহমান নাদিম। কথা বলবো তার সঙ্গে। নাদিম, কখন নাগাদ টাকা গণনা শেষ হতে পারে আর এখন পর্যন্ত কত টাকা গণনা হয়েছে জানাবেন বিস্তারিত। সুমনা, আমি প্রথমেই জানিয়ে রাখতে চাই যে বেলা 4টা পর্যন্ত এই পর্যন্ত প্রায় 14 কোটি টাকা গণনা হয়েছে। আপনি জানেন যে গত 2025 সালের 16ই ডিসেম্বরে যে গণনা হয়েছিল সেখানে কিন্তু প্রায় 12 কোটি টাকা গণনা হয়। এবার সেই টার্গেট ছাড়িয়ে মানে ভালো একটা 14 কোটি টাকা এসেছে। সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পর্যন্ত এই যে সকালবেলা থেকে শুরু করে সকাল 7টার থেকে দান বাক্স খোলা হয় এবং 7টার পরে এই যে বস্তা করে বস্তা দোতলার উপরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু ব্যাংক কর্মকর্তা এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তারা কিন্তু গণনা করছেন। তারা রাত 8টা বা 9টা নাগাদ গণনা চালিয়ে যাবে বলে এখানকার কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও এখানে যারা আসেন দান করতে যারা আসেন তারা যেটি জানিয়েছেন যে তাদের অনেকের মনের বাসনা, অনেকের আকাঙ্ক্ষা, যে অনেকে মনে করেন যে দান করলে এখানে মনের আশা পূরণ হয়, এর জন্য দান করে থাকেন। এছাড়াও এখানে অনেক কর্মকর্তারা পাশাপাশি এখানে যারা আছেন তারা কিন্তু সেই সকাল থেকেই এখানে কাজ করে যাচ্ছেন। সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। নাদিম, ধন্যবাদ আপনাকে। অতীতের মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচারের দাবি জানিয়েছেন আইনজীবী, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এই দাবি জানান। মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের বিচার বিভাগ, নাগরিক সমাজ সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। শনিবার সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় 12তম হিউম্যান রাইটস কনফারেন্স। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, তরুণদের সম্পৃক্ততা এবং নির্যাতনের শিকার মানুষের অধিকার নিশ্চিতের বিষয়টি উঠে আসে। আলোচনায় অংশ নেন আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে বক্তারা বিগত সরকারের সময় মত প্রকাশের স্বাধীনতা হরণ, দমন পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা তুলে ধরেন। বলেন, সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের এই মানবাধিকার রক্ষার জন্য একটা শক্ত মানবাধিকার কমিশন দরকার, এক বিচার বিভাগের স্বাধীনতা দরকার এবং আমরা আরো মনে করি যে সংবাদ মাধ্যমগুলোর যে মত প্রকাশের স্বাধীনতা সেগুলো দরকার, তাহলে সত্যগুলো সামনে চলে আসবে। আমাদের পক্ষ থেকেও উদ্যোগ থাকবে যে বাংলাদেশের জন্য সংসদে যেন একটা কমিটি আমরা ইনশাল্লাহ গঠন করতে পারি মানবাধিকার বিষয়ে। তো সেই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। আজকে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি ঘটছে সেই জায়গাটিতে আমাদের সোচ্চার হতে হবে। এখানে দলীয় বিবেচনা করা যাবে না। আমি কোন বিশ্বাসে বিশ্বাসী সেটা দরকার নেই।
আমাদেরকে প্রথম দিন থেকেই সচেতন থাকতে হবে, দৃঢ়তার সাথে কথা বলতে হবে। এছাড়া অতীতে সংগঠিত সকল অপরাধের বিচার দাবি করেন আইনজীবীরা। তবে বিচারের নামে কোনো নিরপরাধ মানুষ যেন নির্যাতনের শিকার না হন সে বিষয়ে জোর দেন তারা। যেখানে আমরা নিজেরা শরিক হচ্ছি, যেটার মধ্যে এগুলোর ব্যাপারে কথা না বলি এগুলো হতে দিচ্ছি, এটা একটু ভাবতে হবে। শুধুমাত্র সেই পুলিশ বা সেই সেনাবাহিনীর সদস্য শুধু তারা দায়ী না, কিন্তু শুধু সেই রাজনীতিবিদ যে হুকুম দেয় সে দায়ী না। যারা জেনে শুনে নিশ্চুপ থাকে, বক্তব্য দিতে রাজি না হয়, তাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। যে একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ ইনকোয়ারি কমিশন গঠন করা হোক। পুলিশের বিচার বা তদন্তের জন্য পুলিশের কাছে যেতে চাই না, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের কাছে যেতে চাই। এমন এক সিস্টেম এখন হয়েছে, অতীতেও ছিল, এরকমই দেখছি আমরা বিগত 15-20 বছর থেকে। যখন যা নিষ্পত্তি হওয়ার কথা তখন তা নিষ্পত্তি না হওয়ার কারণে অনেক বিচার প্রার্থীদের মধ্যে হতাশার লেভেল এই পর্যায়ে পৌঁছে অনেকেই মন্তব্য করেন আর এই বারান্দায় আসবে। ভবিষ্যতে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জনসচেতনতা তৈরি এবং নীতিগত সংস্কারের দাবি জানান আয়োজকরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় বাজেটে সৃজনশীল অর্থনীতিকে অন্তর্ভুক্ত করে মোট 800 কোটি টাকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ঘটিয়ে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী বলছেন, সৃজনশীল খাতে প্রয়োজনে বরাদ্দ এবং সহায়তা দুটোই বাড়াবে সরকার। তবে সৃজনশীল খাতে সরকারি অর্থায়ন নিয়ে চিন্তিত তরুণ উদ্যোক্তারা। 2026-27 অর্থবছরের প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতি বা ক্রিয়েটিভ ইকোনমিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান 1.5% উন্নীত করা এবং 5 লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তবে সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত নবীন উদ্যোক্তারা কি আসলেই মূল্যায়িত হবেন, কিংবা তাদের জন্য ঘোষিত সহায়তা আদৌ কি ঠিকমতো পাবেন তারা? কিভাবে এই ফান্ডিংটা পেতে হয়, বেশিরভাগ উদ্যোক্তাই এই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই বা তারা জানে না। দ্বিতীয়ত হলো এইটা পাওয়ার জন্য যেই জিনিসপত্র থাকতে হবে সেটাকে আসলে কিভাবে ওভারকাম করবে, সেটার জন্য আসলে যেই গাইডলাইন দরকার বা সেটার জন্য যেই ফ্লেক্সিবিলিটি দরকার, সেটাও আসলে একটা উদ্যোক্তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। যদিও সরকার বলছে এবারের বাজেট উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। বলা হচ্ছে, প্রযুক্তি, মিডিয়া, চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মের মতো সৃজনশীল খাতে খুব দ্রুত বিপুল সংখ্যক নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। সৃজনশীল শিল্পকে এগিয়ে নিতে বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক স্টুডিও এবং উন্নত কারিগরি সরঞ্জামের প্রয়োজন হবে, যার মাধ্যমে শক্তিশালী হবে সামগ্রিক অর্থনৈতিক অবকাঠামো। আর বৈশ্বিক ডিজিটাল বাজারের বিস্তারের সাথে সাথে সৃজনশীল কন্টেন্ট, কারুশিল্প ও সফটওয়্যারের চাহিদা বাড়ছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করবে। এমন বাস্তবতায় রাজধানীর অদূরে পূর্বাঞ্চলে 160 একর জমিতে ফ্ল্যাগশিপ সেন্ট্রাল হাব নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে একটি জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশীয় শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরবে। এছাড়া পেপাল সহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা নিয়েছি, এখানে বহু লোক তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে, তারা আরও লোক এমপ্লয় করবে। একটা হচ্ছে, আমরা কোনোদিন স্পোর্টসকে ইকোনমি হিসেবে দেখি না। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। বিশ্লেষকরা বলছেন, কর্মসংস্থান তৈরি ও সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার করতে চাইলে সৃজনশীল খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিকল্প নেই। স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য আমরা একটা বিকল্প চিন্তা দরকার। এই বিকল্প চিন্তা থেকে আসলে সৃজনশীল অর্থনীতি কথাটা আসছে। যদি ইনোভেটিভ কিছু আইডিয়া না আসে, তাহলে আপনার এখানে বিনিয়োগ আসবে না। আর ইনোভেটিভ আইডিয়া আসলে পরে এটি ইমপ্লিমেন্টেশনেও আপনার একটা নতুনত্ব আসবে। বাজেটে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কোনো কাগজপত্র ছাড়াই বিদেশ থেকে $5,000 পর্যন্ত আয় নির্বিঘ্নে দেশে আনার সুবিধা রাখা হয়েছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এই গাছগুলো কেটে নেওয়ার অভিযোগে 14 গ্রাম থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম উপজেলার শামুকসার এলাকায় ডিভাইডারে বিভিন্ন প্রজাতির গাছ ছিল। এই গাছগুলো পরিবেশের ভারসাম্যর পাশাপাশি সড়কে উল্টাপথ থেকে চলাচলকারী বিভিন্ন যানবাহনের হেডলাইটের আলো চালকদের চোখে পড়া আটকাতো। এতে রাতে চালকদের জন্য মহাসড়ক অনেকটাই নিরাপদ ছিল। গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা এই গাছগুলো কেটে নিয়ে যায়। এতে চালক ও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। আমাদের এই গাছগুলো কেন কাটা হয়েছে, আমাদের এই গাছগুলো সুস্থ তদন্ত করে এগুলো আইনের আওতা আনে বিচার করা হোক। গাছগুলো তো অনেক উপকারের ছিল, আর যখন সৌন্দর্যটা পুরো ইউরোপ ছিল, যখন ফুলগুলো যখন ফুটতো পুরো ইউরোপের মতো লাগছিল এই জায়গাটা, কিন্তু এখন এই গাছগুলো আর এই বিলবোর্ড শু করার জন্য গাছগুলো কেটে নিছে। এই ঘটনায় পরিবেশের ভারসাম্য ও সড়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। তো বেআইনিভাবে অন্যায় করতেছে, এক হিসেবে এটা তো সরকারি গাছ লাগাইছে, এটা তো অন্যায় করতেছে। আর যাদের সিমেন্টের ভিতরে তাদের যাইছেন কি আমরা মাটি টেটে কাটি ইয়ে করি, রাস্তা সাইড থেকে মাটি কাটি লইছে, সড়কের ক্ষতি। আর গাছগুলো ছিল এগুলো কাটি কেটে নিয়ে যেতে আছে, দিনে কাটি নিয়ে যেতে কোনো প্রতিবাদ নেই প্রশাসনের। 14 গ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই গাছ কাটার বিষয়ে 14 গ্রাম থানায় মামলা হয়েছে। দায়ীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পাওয়ার সাথে সাথে আমরা মামলা রুজু করি। মামলা রুজু করে আমাদের তদন্ত টিম অলরেডি বাইরে আছে, অভিযান টিম বাইরে আছে। আমরা যারা গাছ কাটার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে শনাক্ত করে আমরা খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী পরিচালক জানান, এই ডিভাইডারের গাছগুলো পরিবেশের ভারসাম্য ও চালকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই রোপণ করা হয়েছে। এক পাশে গাড়ি হেড দিলে আমাদের ডিস্টার্ব হয়, এই গাছগুলো থাকার কারণে আমাদের উপকার হয়। হেড দিলে এই সাইডের গাড়ির লাইটগুলো ওই সাইডের গ্লাসে যায় পড়ে না, গাছগুলো থাকার কারণে এই সুবিধাটা হয় আমাদের। আমি গাড়ি চালাই, আমরা যে ছোট গাড়িগুলোতে অনেক ডিস্টার্ব হয়। রাত্রে যখন হেডলাইট মারে তখন আমাদের উল্টা দিক থেকে লাইটটা চোখে পড়লে আমাদের গাড়ি চালাইতে সমস্যা হয়। এই ঘটনায় পরিবেশের ভারসাম্য ও সড়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। তাদের দাবি, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। শাকিল মোল্লা, দীপ্ত টিভি, কুমিল্লা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম উপহার দিল ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান KSRM। আজ দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে KSRM এর উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন এসব সরঞ্জাম হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফ আহমেদ ও হাসপাতালের পরিচালক মোহাম্মদ তসলিম উদ্দিন। KSRM প্রায় 2 কোটি টাকা মূল্যের 4টি হিমোডায়ালাইসিস মেশিন, 4টি রিয়েল টাইম 4D আল্ট্রাসাউন্ড মেশিন ও GE ব্র্যান্ডের একটি উদ্ভাবনী কালার ডপলার সিস্টেম হস্তান্তর করে। এবারে BRB কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপে আই গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী লড়াইয়ে নরওয়েকে 4-1 গোলের বিশাল ব্যবধানে গুড়িয়ে দিয়েছে ফ্রান্স। উসমান দেমবেলে হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফরাসিরা। এছাড়া উরুগুয়ের বিপক্ষে 1-0 গোলের জয়ে এইচ গ্রুপের সেরা স্পেন। বিশ্বকাপের আই গ্রুপের চূড়ান্ত লড়াইয়ে দাপটে জয় তুলে নিয়েছে ফ্রান্স। ওসমান দেমবেলের রূপকথার মতো হ্যাটট্রিকে নরওয়েকে 4-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বের নাম লিখিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। বস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নরওয়ের রক্ষণভাগকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন ওসমান দেমবেলে। মাত্র 32 মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন পিএসজির এই ফরওয়ার্ড। নকআউট নিশ্চিত হলেও শেষ 32 দলের রাউন্ডে ফ্রান্সের প্রতিপক্ষ কোন দল তা এখনো নিশ্চিত হয়নি। গত আসরের রানার্স আপদের সম্ভাব্য প্রতিপক্ষ C, D, F, G ও H গ্রুপের মধ্যে তৃতীয় সেরা কোনো দল।
সেক্ষেত্রে সুইডেন হওয়ার সম্ভাবনাই বেশি। আর গ্রুপ রানার্স আপ হওয়ায় নরওয়ে এখন নকআউটে মুখোমুখি হবে ই গ্রুপের রানার্স আপ আইভরি কোস্টের। স্পেনের বিপক্ষে দক্ষিণ আমেরিকার প্রতিনিধি উরুগুয়ের সামনে ছিল কঠিন সমীকরণ। শেষ 32-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে তাদের অন্তত ড্র করার প্রয়োজন ছিল। তবে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে দেশটিকে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে আগেই শেষ 32 নিশ্চিত করা স্পেন। মূলত উরুগুয়ের বিপক্ষে ম্যাচের 32 মিনিটে এগিয়ে যায় স্পেন, গোল করেন অ্যালেক্স বায়েনা। অন্যদিকে ইতিহাস গড়ে শেষ 32-এ নাম লেখালো প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। সৌদি আরবের সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। নকআউট পর্বে উঠতে হলে কেপ ভার্দেকে হারিয়েই টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে হতো। তবে শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় রানার্স আপ হয়েই শেষ 32-এ পা রেখেছে কেপ ভার্দে। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সৌদি আরবকে। গ্রুপ এইচে রানার্স আপ হওয়া কেপ ভার্দে রাউন্ড 32-এ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।